উত্তর কোরিয়ার স্যাটেলাইট উৎক্ষেপণের দাবি সত্য হতেও পারে জানালো মার্কিন মহাকাশ কেন্দ্র। পিয়ংইয়ং এর উপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত জাতিসংঘের। সন্দেহভাজন সন্ত্রাসীদের জেরা করতে ওবামার বাতিল করা ওয়াটার বোর্ডিং কৌশল আবারও চালুর ঘোষণা ট্রাম্পের। শিশুদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার হিলারির। ইরাকের মসুলে অন্তত ৩০০ জনকে হত্যা করেছে আইএস জঙ্গিরা। ন্যাটোর আগ্রাসনে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, অভিযোগ মস্কোর। এবং শরণার্থী শিবিরে চিকিৎসা সহায়তা দেওয়ার ব্যবস্থা নিয়েছে তুরস্ক। অভিবাসীদের প্রবেশ ঠেকাতে জার্মানিতে আবারও পেগিডা সমর্থকদের বিক্ষোভ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শেখ জায়েদ। উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করায় দেশটির উপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে নিরাপত্তা পরিষদ। এদিকে ক্ষেপণাস্ত্র নয়, পিয়ংইয়ং এর স্যাটেলাইট উৎক্ষেপণের দাবি সত্য হতেও পারে বলে জানিয়েছে মার্কিন যৌথ মহাকাশ অপারেশন কেন্দ্র। উত্তর কোরিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর রাজধানী পিয়ংইয়ং এর বাসিন্দাদের চেহারায় ফুটে ওঠে সন্তুষ্টির ছাপ। ক্ষেপণাস্ত্র নয়, পৃথিবীর কক্ষপথে স্যাটেলাইট পাঠানো হয়েছে বলে পিয়ংইয়ং এর দাবিকে সত্য হিসেবে উল্লেখ করে তারা একে গর্বিত হবার মতো বিষয় বলে মন্তব্য করে। পৃথিবীর কক্ষপথে স্যাটেলাইট পাঠাতে পারে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে যাওয়া এমন একটি দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে আমি গর্ববোধ করছি। আমি কঠোর পরিশ্রম করব যাতে আমিও আমাদের দেশের প্রযুক্তি উন্নয়নে ভূমিকা রাখতে পারি। পিয়ংইয়ং এর বাসিন্দারা এই ঘটনায় গর্বিত হলেও আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা ও সমালোচনা থামছে না। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের আহ্বানে নিউ ইয়র্কে জরুরি বৈঠকে বসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করায় উত্তর কোরিয়ার তীব্র নিন্দা জানিয়ে তাদের উপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। কয়েকদিনের মধ্যেই এ বিষয়ে প্রস্তাব নেওয়া হবে বলেও জানানো হয়। পিয়ংইয়ং দাবি করছে তারা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। মানুষ এত বোকা নয় যে তারা তা বিশ্বাস করবে। তাদের স্যাটেলাইট উৎক্ষেপণ প্রযুক্তি আর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি একই, আর এর মাধ্যমে জাতিসংঘ আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন হওয়ায় দেশটির ওপর কঠোর পদক্ষেপ নেওয়া হবে। জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য কঠোর সিদ্ধান্তের কথা জানালেও পিয়ংইয়ং এর স্যাটেলাইট উৎক্ষেপণের দাবি সত্য হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের যৌথ মহাকাশ অপারেশন কেন্দ্র। বিতর্কিত রকেটটি উৎক্ষেপণের পর সংস্থাটি জানায় তারা পৃথিবীর কক্ষপথে দুটি নতুন বস্তুর অস্তিত্ব শনাক্ত করেছে। উত্তর কোরিয়ার জাতীয় মহাকাশ সংস্থা জানিয়েছে উৎক্ষেপণের 10 মিনিট পর স্যাটেলাইটটি কক্ষপথে স্থাপিত হয়। ভবিষ্যতে এরকম উৎক্ষেপণ আরও করা হবে বলেও জানায় উত্তর কোরিয়া। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এ পর্যন্ত উত্তর কোরিয়ার উপর 4 বার নিষেধাজ্ঞা আরোপ করলেও দেশটির পারমাণবিক অস্ত্রের পরীক্ষা বন্ধ হয়নি। 1 মাস আগে পিয়ংইয়ং চতুর্থ পরমাণু বোমার পরীক্ষা চালানোর পর পঞ্চম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে রোববার জানিয়েছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। প্রেসিডেন্ট নির্বাচিত হলে সন্দেহভাজন সন্ত্রাসীদের কাছ থেকে তথ্য আদায়ের জন্য ওবামার বাতিল করা ওয়াটার বোর্ডিং কৌশল আবারও চালু করবেন বলে ঘোষণা দিলেন ট্রাম্প। রিপাবলিকান দলের আরেক মনোনয়ন প্রত্যাশী মার্কো রুবিও ওবামা সরকারের কড়া সমালোচনা করে বলেছেন, যুক্তরাষ্ট্রে পরিবর্তন আনতে চাইলে তাকেই নির্বাচিত করতে হবে। এদিকে আজকের শিশুদের আগামীর সম্ভাবনা উল্লেখ করে তাদের জন্য পরিপূর্ণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিন্টন। মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী মনোনয়নের প্রাইমারি অর্থাৎ প্রাথমিক নির্বাচনের 100 বছর উদযাপন করছে নিউ হ্যাম্পশায়ার। আইওয়া ককাসের পর 9 ফেব্রুয়ারি এখানে অনুষ্ঠিত হবে 2 দলের প্রথম প্রাইমারি। স্থানীয় বিশ্লেষকরা বলছেন এখানকার লড়াই থেকেই প্রাথমিক ধারণা পাওয়া যাবে প্রেসিডেন্ট মনোনয়নের দৌড়ে কে বেশি এগিয়ে। এই অঙ্গরাজ্যের রাজনৈতিক সংস্কৃতি অনেক শক্তিশালী, অনেকটাই নিউ ইয়র্কের স্ট্যাচু অব লিবার্টির মতো। নিউ হ্যাম্পশায়ার মানেই প্রথম প্রাইমারি, এমন একটা পরিচয় তৈরি হয়ে গেছে। এই এলাকায় নির্বাচনে এগিয়ে গেলে প্রার্থীরাও জয়ের আশায় উজ্জীবিত থাকেন। নিউ হ্যাম্পশায়ারের শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত মনোনয়ন প্রত্যাশীরা। তবে নির্বাচনী প্রচারণায় মা বারবারা বুশকে মাঠে নামানোয় নিজ দলের অপর মনোনয়ন প্রত্যাশী জেব বুশের তীব্র সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচিত হলে সন্দেহভাজন সন্ত্রাসীদের কাছ থেকে তথ্য আদায়ে ওয়াটার বোর্ডিং কৌশল আবার চালু করার ঘোষণা দেন তিনি। 2008 সালে নির্বাচিত হওয়ার পর এই ওয়াটার বোর্ডিং কৌশল বাতিল করে দেন ওবামা। এই প্রক্রিয়ায় জেরা করার সময় সন্দেহভাজনের মুখে জোরে পানি নিক্ষেপ করা হয়।
মধ্যপ্রাচ্যে খ্রিস্টানদের মাথা কাটা পড়ছে প্রতিদিন, আর সন্ত্রাসীদের বিষয়ে প্রতিনিয়ত নরম হওয়ার চেষ্টা করছি আমরা। আমার সময় এসব হবে না। আমি সন্ত্রাসীদের জেরা করার সময় ওয়াটার বোর্ডিং এর চেয়েও কঠোর পদ্ধতি অবলম্বনের পক্ষে। নির্বাচনী প্রচারণায় বর্তমান সরকারের সমালোচনা করেছেন আরেক রিপাবলিকান মার্কো রুবিও। ফ্লোরিডার অরল্যান্ডোতে রোববারের বন্দুক হামলার ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ওবামা প্রশাসন এসব হামলা ঠেকাতে পুরোপুরি ব্যর্থ। আইন করে বন্দুক হামলা ঠেকানো যাবে না, তার জন্য পরিবর্তন দরকার, আর পরিবর্তনের জন্য আমাকে নির্বাচিত করার আহ্বান জানাচ্ছি। এদিকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মিশিগানের ফ্লিন্টে যেয়ে 2014 সালে ওই অঞ্চলে পানি দূষণের কারণে শিশুদের রক্তে মাত্রাতিরিক্ত সীসা পাওয়ার ঘটনা স্মরণ করেন ডেমোক্র্যাট মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিন্টন। শিশুদের জন্য বিশুদ্ধ পানি ও সর্বোত্তম স্বাস্থ্যসেবা নিশ্চিত করবেন বলে আশ্বাস দেন তিনি। শিশুরাই আমাদের ভবিষ্যৎ, তাদের জন্য দরকার বিশুদ্ধ খাবার, পানি ও স্বাস্থ্যসেবা। এর কোনো বিকল্প নেই। এর জন্য অনেক অর্থলগ্নিরও প্রয়োজন নেই, দরকার শুধু সদিচ্ছা, যে বিষয়টি বারবার এড়িয়ে যাই আমরা। মধ্যপন্থীদের সমর্থন বেশি হওয়ায় নিউ হ্যাম্পশায়ারে রিপাবলিকানদের মধ্যে অতিমাত্রায় রক্ষণশীল টেড ক্রুজের চেয়ে ডোনাল্ড ট্রাম্পকেই এগিয়ে রাখছেন বিশ্লেষকরা, আর রুবিওকে রাখছেন দ্বিতীয় অবস্থানে। অন্যদিকে ডেমোক্র্যাটদের মধ্যে হিলারি ও স্যান্ডার্সের মধ্যে আবারও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়েছেন তারা। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, বিরোধীদের অব্যাহত বিক্ষোভের মুখে হাইতির প্রেসিডেন্ট মিচেল মার্টেলির পদত্যাগ। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে 24 এপ্রিল নির্বাচন। ইরাকের মসুল শহরে মানবাধিকার কর্মী এবং সাবেক সেনা সদস্য সহ অন্তত 300 জনকে হত্যা করেছে আইএস জঙ্গিরা। এছাড়াও দেশটির আরেক শহর রামাদিতেও নারী ও শিশু সহ আরও বেশ কয়েকজনকে জঙ্গি গোষ্ঠীটি হত্যা করেছে বলে জানিয়েছে ইরাকের গণমাধ্যম। এদিকে দেশটির আনবার প্রদেশে সরকারি বাহিনীর স্থল অভিযানে অন্তত 65 জঙ্গি নিহত হয়েছে বলে দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে। সাম্প্রতিক সময়ে ইরাকে আইএস বিরোধী বিভিন্ন স্থল অভিযান এবং মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর বিমান হামলায় দেশটিতে জঙ্গি গোষ্ঠীটির আধিপত্য বিস্তার কিছুটা কমে আসলেও এখনো নিয়ন্ত্রণে নিতে পারেনি আইএসের দখলে থাকা মসুল এবং রামাদি। এ অবস্থায় শনি ও রোববার ইরাকের আনবার প্রদেশের রামাদি শহরে আইএস বিরোধী স্থল অভিযান চালায় দেশটির সরকারি বাহিনী। এসব অভিযানের মাধ্যমে শহরটির সিজারিয়া এলাকা পুরোপুরি আইএস মুক্ত করা হয়েছে বলে দাবি ইরাকের সামরিক বাহিনীর। আমরা 65 জনেরও বেশি সংখ্যক আইএস জঙ্গিকে হত্যা করতে সক্ষম হয়েছি, যাদের মৃতদেহগুলো এখনো যুদ্ধের ময়দানে পড়ে আছে। এছাড়াও সিজারিয়া শহরে রাস্তার পাশে পুঁতে রাখা অন্তত 16টি বোমা নিষ্ক্রিয় করেছি আমরা। রাস্তাটি চলাচলের জন্য এই মুহূর্তে পুরোপুরি নিরাপদ। এর আগে শনিবার রামাদিতে আইএস জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে অন্তত 10 দফা বিমান হামলা চালায় মার্কিন নেতৃত্বাধীন জোট। এছাড়াও শহরের পশ্চিমাঞ্চলে বিমান হামলা চালায় ইরাকের সরকারি বাহিনী। এসব হামলায় আইএসের বেশ কয়েকজন সদস্য নিহতের পাশাপাশি তাদের পরিচালিত কয়েকটি ক্যাম্প এবং অস্ত্রাগার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়। আইএস বিরোধী এসব অভিযানের পরপরই জঙ্গি গোষ্ঠীটি ইরাকের নিনেভে প্রদেশের মসুল শহরে মানবাধিকার কর্মী এবং সাবেক সেনা সদস্য সহ অন্তত 300 জনকে হত্যা করেছে বলে সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম। নিহতদের বেশিরভাগই আইএসের নির্যাতন কেন্দ্রগুলোতে দীর্ঘদিন ধরে বন্দী ছিলেন বলেও জানানো হয়। এছাড়াও রামাদি শহরের পূর্বাঞ্চলে নারী ও শিশু সহ আরও বেশ কয়েকজনকে হত্যা করে তারা। এদিকে বাগদাদ ও এর আশপাশের এলাকাকে আইএস মুক্ত করতে শহরের চারিদিকে নিরাপত্তা বেষ্টনী তৈরির যে পরিকল্পনা করা হয়েছিল তা বাতিল করে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। অন্যয় কর্মকার, সময় সংবাদ। ইরাকের রাজধানী বাগদাদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে হতাহতের সংখ্যা নিশ্চিত করতে পারেনি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তবে 10 জন নিহত বা আহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করছেন তারা। রোববার একজন মুখপাত্রের বরাতে ইরাকি নিউজ জানায়, বৃহস্পতিবার বাগদাদের দক্ষিণাঞ্চলে আল দারওয়া এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটলেও গণমাধ্যমে তা প্রকাশ পেতে দেরি হয়। তবে ঘটনাস্থলে একজন নিহত হয় বলে জানান তিনি। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠায়। ওই এলাকাটিতে ইরাকি সেনারা তল্লাশি চালাচ্ছেন। বিমান হামলার মাধ্যমে রাশিয়া মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট এবং সিরিয়ার শান্তি প্রক্রিয়াকে ব্যাহত করছে। ন্যাটো মহাসচিব জেন্স
স্টলটেনবার্গের এই বক্তব্যের জবাবে মস্কো বলেছে, বিগত দিনে ন্যাটো বাহিনীর আগ্রাসনের কারণেই সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর মধ্যে সিরীয় সেনাবাহিনী জানিয়েছে, উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা দখল করেছে তারা। এদিকে সৌদি আরবের পর এবার সিরিয়ায় স্থল অভিযান চালানো হলে তাতে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সিরীয় বাহিনীকে সহায়তা করতে রোববারও আলেপ্পোর বিদ্রোহী অধ্যুষিত এলাকায় বিমান হামলা চালায় রুশ বাহিনী। অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হামলার পর প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছোটাছুটি করছে অনেক সাধারণ মানুষ। পর্যবেক্ষণ সংস্থাগুলো বলছে, এরকম হামলা আর স্থল অভিযান অব্যাহত থাকলে শিগগিরই 3.5 লাখ নাগরিক সহ আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোর পতন হবে সরকারি বাহিনীর হাতে। তুর্কি সীমান্তের তাল রিফাত শহরটিও দখলের দ্বারপ্রান্তে রয়েছে সরকারি সেনারা। সোমবার ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আলেপ্পোর অদূরে রাতিয়ান শহরে গেল কয়েকদিনে সিরীয় সেনাদের অভিযানে আল কায়েদা সংশ্লিষ্ট আল নুসরা ফ্রন্টের অন্তত 300 জঙ্গি সদস্য নিহত হয়েছে। সেখান থেকে কয়েক হাজার জঙ্গি তুরস্ক সীমান্তের দিকে পালিয়ে গেছে বলেও জানায় সংগঠনটি। ইরাক সিরিয়া অঞ্চলে এই অস্থিতিশীলতার জন্য ন্যাটো বাহিনীকে দায়ী করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি সিরিয়া শান্তি আলোচনা ব্যাহত হওয়ার জন্য রুশ বিমান হামলাকে দায়ী করে ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গের রাখা বক্তব্যের জবাবে একথা বলা হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কোভ স্টলটেনবার্গের বক্তব্যকে নির্বুদ্ধিতা উল্লেখ করে বলেন, সিরিয়ায় লিবিয়ার মতো পরিস্থিতি তৈরি করতে চাইছে ন্যাটো। সিরিয়ার এই সাংঘর্ষিক অবস্থায় খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস সিরীয় শরণার্থীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, রাজনৈতিকভাবেই সিরিয়ার শান্তি ফিরিয়ে আনা সম্ভব। আপনারা দয়া করে এবার যুদ্ধটা থামান আর সরকারি ও বিরোধী পক্ষ সবাইকে নিয়ে আলোচনার টেবিলে বসে একটি রাজনৈতিক সমাধান আনুন। সিরিয়া নামের অসাধারণ দেশটাকে বাঁচান। এদিকে সৌদি আরবের পর এবার মার্কিন জোটের অংশ হিসেবে সিরিয়ায় সেনা পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে উপসাগরীয় রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত। দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আইএসের বিরুদ্ধে তাদের অবস্থান কঠোর। যুক্তরাষ্ট্রের হাতে জোটের নেতৃত্ব থাকা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। ইয়েমেনের সামরিক বাহিনী সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সোমবার দক্ষিণ পশ্চিমাঞ্চলের আসির এলাকায় ওই হামলা চালানো হয়। তবে হামলায় হতাহতের সংখ্যা ও ক্ষতির পরিমাণ এখনো প্রকাশ করা হয়নি। সৌদি আগ্রাসনের জবাব দিতে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী। দেশটির সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদির সমর্থক সৌদি আরব গত বছরের মার্চ মাস থেকে ইয়েমেনে সামরিক হামলা চালিয়ে আসছে। সৌদি আরবের চালানো আগ্রাসনে এ পর্যন্ত দেশটিতে 2000-এর বেশি শিশু সহ 8200-এর বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 16,000 মানুষ। এছাড়াও এসব হামলায় হাসপাতাল, স্কুল ও কারখানা সহ দেশটির বহু স্থাপনা ধ্বংস হয়েছে। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিজরে সরকারি বাহিনীর অভিযানে কুর্দিস্তান ওয়ার্কার পার্টি পিকেকের অন্তত 60 সদস্য নিহত হয়েছে। কুর্দিদের সন্ত্রাসী আখ্যা দিয়ে রোববার ওই শহরে দিনভর অভিযান চালায় তুর্কি বাহিনী। স্থানীয়রা জানায়, সিজরে একটি আবাসিক ভবনে রোববার হঠাৎ করেই ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এরপর তীব্র গোলাগুলি হয় বলে জানায় তারা। গত কয়েক মাস ধরে কুর্দি অধ্যুষিত দক্ষিণ পূর্বাঞ্চলে সংঘাত সহিংসতা ব্যাপক হারে বেড়ে গেছে বলে জানায় গণমাধ্যম। আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যমতে তুর্কি বাহিনীর সাম্প্রতিক অভিযানে সিজর ও সুর জেলায় অন্তত 733 পিকেকে সদস্য ও 150 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সিরীয় শরণার্থীদের নিজ ভূখণ্ডে প্রবেশের অনুমতি না দিলেও শরণার্থী শিবিরে তাদের চিকিৎসা সহায়তা দেওয়ার ব্যবস্থা করেছে তুরস্ক সরকার। এজন্য রোববার সিরিয়া ভূখণ্ডে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স পাঠিয়ে গুরুতর আহত ও অসুস্থদের কিলিস শহরের হাসপাতালে নিয়ে যায়। এদিকে অভিবাসী সংকট সমাধানের বিষয়ে করণীয় ঠিক করতে ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওলাদের সঙ্গে বৈঠক করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। অন্যদিকে অভিবাসীদের প্রবেশ ঠেকাতে জার্মানিতে বিক্ষোভ করেছে অভিবাসন ও ইসলামীকরণ বিরোধী সংগঠন পেগিডার সমর্থকরা। তুর্কি সরকার সিরীয় শরণার্থীদের প্রবেশে সীমানা খুলে না দেয়ায় সিরিয়ার বাবাল সালামা সীমান্তে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে শরণার্থীরা। তাদের উদ্দেশ্য সীমান্ত পাড়ি দিয়ে তুরস্কে প্রবেশ করা। খাবার আর চিকিৎসা সংকটে মানবেতর জীবনযাপন করছেন তারা।
এ অবস্থায় আটকে পড়া অভিবাসীদের চিকিৎসা সেবা দিতে রোববার সিরিয়ায় প্রবেশ করে তুরস্কের বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স। পাশাপাশি তুরস্কের কিলিস শহরের সীমান্তবর্তী একটি হাসপাতালেও চিকিৎসা দেওয়া হচ্ছে গুরুতর আহত প্রায় অর্ধশত অভিবাসী এবং আহত যোদ্ধাদের। আমরা যখন যুদ্ধ করছিলাম তখন পাশে একটি বোমার বিস্ফোরণ ঘটে, এতে আমি গুরুতর আহত হই। এই হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর এখন আমি ধীরে ধীরে হাঁটতে পারছি। শরণার্থীদের খাবার ও প্রয়োজনীয় জিনিস সরবরাহ করছে তুরস্কের মানবাধিকার সংগঠনগুলো। ইউরোপেও কঠিন সময় পার করছে শরণার্থীরা। গ্রিস মেসিডোনিয়া সীমান্তে প্রতিনিয়ত জড়ো হচ্ছে শত শত অভিবাসী আর শরণার্থীরা। তবে মেসিডোনিয়ায় অভিবাসী নিবন্ধনের সময় বাড়ানোর পর রোববার দেশটিতে প্রবেশ করেছে সিরিয়া, ইরাক ও আফগানিস্তানের আরও কয়েকশো শরণার্থী। এ অবস্থায় ইউরোপে অভিবাসীদের প্রবেশ নিয়ন্ত্রণে গ্রিসকে সহায়তার বিষয়ে একমত হয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল এবং ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। আগামী 18 ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া ইউরোপীয় শীর্ষ সম্মেলনের আলোচ্য বিষয় ঠিক করতে রোববার জার্মানির স্ট্রাসবার্গে অনুষ্ঠিত এক আলোচনায় এ সিদ্ধান্ত নেন তারা। তবে মানব পাচারকারী ও অবৈধ অভিবাসীদের প্রতিহত করার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেন এ দুই নেতা। সাধারণ ইউরোপীয়দের মধ্যেও শরণার্থী, বিশেষ করে মুসলিম শরণার্থী বিরোধী মনোভাব জোরদার হচ্ছে। মুসলিম দেশগুলোর অভিবাসী শরণার্থীদের প্রবেশ ঠেকাতে শনিবার জার্মানিতে আবারও বিক্ষোভ করেছে অভিবাসন ও ইসলামীকরণ বিরোধী সংগঠন পেগিডা। ড্রেসডেন শহরে এই বিক্ষোভে অংশ নেয় প্রায় 7000 পেগিডা সমর্থক। আফরোজ নিপা, সময় সংবাদ। জেরুজালেমে এক সেনাকে ছুরিকাঘাতের অভিযোগে এক সুদানি অভিবাসীকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। তবে কেন ওই অভিবাসী এই ধরনের হামলা চালিয়েছে সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দিতে পারেনি পুলিশ। ধারণা করা হচ্ছে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলনরত ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতেই এই হামলা চালায় সে। এর মধ্যে পশ্চিম তীরে ইহুদি উপাসনালয় সিনাগগে আগুন দেওয়ার ঘটনায় ফিলিস্তিনিদের প্রতি নিন্দা জানাতে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। একে একটি সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে যে কোনো মূল্যে এই ঘটনায় জড়িতদের শাস্তির মুখোমুখি করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির 8 সমর্থককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। প্রেস টিভি জানিয়েছে আদালতের এই রায়ের পর রোববারই তাদের মৃত্যুদণ্ডাদেশের কপি অনুমোদনের জন্য গ্র্যান্ড মুফতি শৌকি ইব্রাহিম আব্দুল কারিম আল্লামের কাছে পাঠানো হয়েছে। মুরসির এই 8 সমর্থকের বিরুদ্ধে অভিযোগ, মিশরে গণ অভ্যুত্থানের সময় পুলিশ এবং সেনাবাহিনীর উপর হামলা চালায় তারা। একই অভিযোগে আরও 19 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে, আর পলাতক রয়েছে 9 জন। 2008 সালের মুম্বাই হামলায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছে মামলার রাজসাক্ষী পাকিস্তান বংশোদ্ভূত মার্কিন নাগরিক ডেভিড কোলম্যান হেডলি। সোমবার যুক্তরাষ্ট্রের শিকাগোর একটি জেল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুম্বাই আদালতে এই জবানবন্দি দেন তিনি। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, জবানবন্দিতে তিনি দাবি করেন আইএসআই কর্মকর্তা ব্রিগেডিয়ার রিভাস, মেজর ইকবাল এবং মেজর সমীর আলী এই হামলায় লস্কর-ই তৈয়বাকে সাহায্য করেন। তাদের সহযোগিতায় হামলার আগে প্রস্তুতির জন্য কমপক্ষে 7 বার মুম্বাইয়ে যান বলেও জানান ডেভিড। মুম্বাইয়ের পাশাপাশি দিল্লির উপরাষ্ট্রপতি ভবন, ইন্ডিয়া গেট এবং সিবিআই এর অফিসেও হামলা চালানোর পরিকল্পনা করা হয়েছিল। তিনি আরও দাবি করেন, লস্কর-ই তৈয়বার নেতা জাকিউর রহমান লাখভি আটক হওয়ার পর তার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন আইএসআই এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ সুজা পাশা। হেডলির এই জবানবন্দির পর ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে তার দেয়া তথ্যের সত্যতা যাচাই করা হবে। তবে পাকিস্তানের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। 2008 সালের 26 নভেম্বর মুম্বাইয়ে হামলায় 166 জনের মৃত্যু হয়। ভারতীয় নৌবাহিনীর বিরুদ্ধে পাকিস্তানের জলসীমায় ঢুকে 11 জেলেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে পাকিস্তানি গণমাধ্যম। খবরে বলা হয়, উপকূলীয় জেলা সুজাওয়ালের কাজুর সমুদ্র এলাকা থেকে জেলেদের ধরে নিয়ে যাওয়া হয়েছে। গণমাধ্যমে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোববার জেলেরা সাগরে মাছ ধরার সময় হঠাৎ করেই ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজ এসে অস্ত্রের মুখে 11 জেলেকে এবং তাদের নৌকা নিয়ে যায়। তবে এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার প্রধান জায়েদ রাদ আল হোসেন শ্রীলঙ্কার উত্তর পূর্বাঞ্চলে তামিল অধ্যুষিত এলাকা পরিদর্শন করেছেন। জায়েদ রাদ আল হোসেন জাফনায় কয়েকটি তামিল পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তিনি বলেন, যুদ্ধের কারণে এখনও যারা নিখোঁজ রয়েছেন তাদের ব্যাপারে
তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে অধিকাংশ শ্রীলঙ্কান নাগরিক মনে করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা অন্যায়ভাবে শ্রীলঙ্কান সেনাবাহিনীকে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করছে। 2009 সালে সংখ্যালঘু তামিল জাতিগোষ্ঠী সমর্থিত LTTE গেরিলাদের সঙ্গে শ্রীলঙ্কান সেনাবাহিনীর 26 বছর ধরে চলা গৃহযুদ্ধ বন্ধ হয়। এরপর শ্রীলঙ্কান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনে জাতিসংঘ। জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্পেনের 7 জনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। রোববার বিকেলে ভূমধ্যসাগরের তীরবর্তী শহর আলিকান্তে ও ভ্যালেন্সিয়ায় বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আটককৃতরা ইসলামী সন্ত্রাসবাদে জড়িত এবং তারা ইউরোপের বিভিন্ন দেশ থেকে ইরাক ও সিরিয়ায় আইএসের জন্য কর্মী পাঠাত। আটককৃতদের মধ্যে 4 জন সিরীয় বংশোদ্ভূত স্প্যানিশ এবং বাকিরা জর্ডান ও মরক্কোর নাগরিক বলে জানিয়েছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গেছে। সন্ত্রাসবাদে জড়িত থাকার দায়ে গেল বছর মোট 102 জনকে আটক করেছে স্পেন সরকার। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। চীন সহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে চান্দ্র বর্ষবরণ উৎসব। আতশবাজি, নাচ, গান ও প্রার্থনার মধ্য দিয়ে বিশ্ববাসীর মঙ্গল কামনা। বিরোধীদের অব্যাহত বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন হাইতির প্রেসিডেন্ট মিচেল মার্টেলি। বিদায়ী ভাষণে প্রেসিডেন্ট মিচেল মার্টেলি পূর্ব ঘোষণা অনুযায়ী জানুয়ারিতে প্রেসিডেন্ট নির্বাচন দিতে না পারায় দুঃখ প্রকাশ করেন। শনিবার হাইতির সংসদের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেন মার্টেলি। চুক্তি অনুযায়ী খুব শিগগিরই একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, যার অধীনে আগামী 24 এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্প্রতি সহিংসতা বাড়ার আশঙ্কায় ও কারচুপির অভিযোগে বিরোধী প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালে তৃতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত হয়ে যায়। সাংবিধানিক নিয়মে বর্তমানে প্রেসিডেন্ট মিশেল মার্টেলির ক্ষমতা হস্তান্তরের কথা থাকলেও তা না করে বারবার প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ পরিবর্তন করায় ক্ষুব্ধ হয়ে ওঠে সরকার বিরোধীরা। এর পরপরই উত্তাল হয়ে ওঠে গোটা হাইতি। নিরাপত্তাজনিত কারণে স্থগিত করা হয় হাইতির কার্নিভাল। সংবিধানের কয়েকটি ধারায় পরিবর্তনের পক্ষে আলজেরিয়ায় প্রেসিডেন্টের সংশোধনী প্রস্তাবে সমর্থন দিয়েছেন আইন প্রণেতারা। আন্তর্জাতিক গণমাধ্যমের ধারণা, এর ফলে প্রেসিডেন্ট আব্দুল আজিজ বোটেফ্লিকার সাংবিধানিক ক্ষমতা আরও বৃদ্ধি পেল। তবে এই ব্যাপারে আলজেরিয়ার সরকারের এক মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন, সংবিধান সংশোধনের কারণে গণতন্ত্র শক্তিশালী হয়েছে, কিন্তু বিরোধী নেতা জানিয়েছেন এই সংশোধনীর মাধ্যমে ক্ষমতাসীন দল ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট এবং আলজেরিয়ার সেনাবাহিনীর ক্ষমতা পাকাপোক্ত হবে। এদিকে সংসদের বিরোধী দল এই সংশোধনীর বিপক্ষে ভোট দিয়েছেন, সেই সাথে এর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছেন। তাইওয়ানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 35 জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছে শতাধিক। এদিকে ভূমিকম্পে 17 তলা ভবন ধসে পড়ার জন্য ভবন নির্মাণের ত্রুটিকেই দায়ী করা হচ্ছে। সময় যত গড়াচ্ছে, ভূমিকম্পের ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত কাউকে উদ্ধার করার সম্ভাবনা ততই ক্ষীণ হয়ে আসছে। এরপরেও থেমে নেই উদ্ধার তৎপরতা। ইট, বালু, কনক্রিটের স্তূপ সরিয়ে উদ্ধারকর্মীরা চেষ্টা করছেন দ্রুততার সঙ্গে আটকে পড়াদের কাছে পৌঁছতে। প্রায় 1200 দমকল কর্মী ল্যাডার, ক্রেন এবং ভারী যন্ত্র ব্যবহার করে উদ্ধার অভিযান পরিচালনা করছেন। সেই সাথে আটকে পড়াদের উদ্ধারে সেনাবাহিনীর 870 সদস্য কাজ করে যাচ্ছেন। এছাড়া 6টি হেলিকপ্টার এবং 23টি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর এবং অ্যাম্বুলেন্স উদ্ধার কাজে অংশগ্রহণ করেছে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে 17 তলার এই ভবনটি। এখান থেকেই এখন পর্যন্ত 30টিরও বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাইওয়ানের গণমাধ্যম জানিয়েছে 48 ঘন্টা পর ধ্বংসস্তূপের ভেতর থেকে 2 নারীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এদিকে তিনান শহর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ওই এলাকায় তথ্যকেন্দ্র খোলা হয়েছে। ভূমিকম্পে দুর্গতদের জন্য বিশুদ্ধ পানি এবং খাবারের ব্যবস্থা করা হয়েছে। শাশ্বত সত্য, সময় সংবাদ। সাশ্রয়ী হওয়ায় বিশ্বখ্যাত ব্র্যান্ডেড পণ্য থেকে শুরু করে দক্ষিণ কোরিয়ার তৈরি পণ্য চুটিয়ে কিনছেন চীনা পর্যটকরা। অন্যান্য ব্র্যান্ডের পণ্যের তুলনায় কোরিয়ানদের পণ্য সাশ্রয়ী হওয়ায় বিলাসবহুল পণ্য বাদ দিয়ে সেগুলোর দিকে বেশি ঝুঁকছেন চীনারা। খুচরা বিক্রি বাড়ায় বিশ্বের সবচেয়ে বড় শুল্কমুক্ত বাজার হিসেবে প্রতিষ্ঠিত হতে চলেছে দক্ষিণ কোরিয়া।
সোপ অপেরা, মিউজিক, প্রযুক্তি পণ্য থেকে শুরু করে গৃহস্থালী পণ্য, বাহারি খাবার কিংবা ফ্যাশন সামগ্রী। দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি আর ঐতিহ্য সংবলিত এসব পণ্য কিনতে সিউলের শপিং মলগুলোতে চীনা তরুণদের ভিড়। এছাড়া সুলভ মূল্যে শুল্কমুক্ত বিশ্বখ্যাত ব্র্যান্ডেড পণ্য কেনার ক্ষেত্রেও চীনা পর্যটকরা বেছে নিয়েছেন এ দেশকে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় দক্ষিণ কোরিয়ায় বিদেশি ব্র্যান্ডেড পণ্যের দাম কম। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের গবেষণায় দেখা গেছে অন্যান্য ব্র্যান্ডের পণ্যের চেয়ে 2015 সালে দক্ষিণ কোরিয়ায় সে দেশের তৈরি করা কসমেটিক্স পণ্যই বিক্রি হয়েছে সর্বোচ্চ। আর এসব পণ্যের ক্রেতা অধিকাংশই পর্যটক। বিখ্যাত ব্র্যান্ডেড পণ্য আপনি সব স্থানেই পাবেন, কিন্তু দক্ষিণ কোরিয়ার পণ্যগুলো সুলভ মূল্যে পাওয়া যায় এবং মানও ভালো। এজন্যই চীনারা দক্ষিণ কোরিয়ার পণ্যই বেশি পছন্দ করে। কোরিয়ার সংস্কৃতি ও পর্যটন অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2013 সালে দক্ষিণ কোরিয়ায় বছরে চীনা পর্যটক আসার হার ছিল 40.9%। 2015 সালে মার্স ভাইরাস আতঙ্কে সে সংখ্যা কমলেও পর্যটক আগমনের হার ছিল 46.1%। এদের মধ্যে বয়স্করা চীনে ঘুরতে আসলেও তরুণরা আসেন মূলত কেনাকাটা করতে। চলতি বছর দক্ষিণ কোরিয়ায় 80 লাখ চীনা পর্যটক আসবে বলে প্রত্যাশা দেশটির সরকারের। বিলাসবহুল পণ্যের প্রতি তরুণদের কোনো আগ্রহ নেই। তরুণরা স্বল্প খরচে সবচেয়ে ভালো পণ্যটাই কিনতে চায়। তাদের জন্য দক্ষিণ কোরিয়ার কসমেটিক্স পণ্য এবং ফ্যাশন ব্র্যান্ডেড পণ্যের বিক্রি বাড়ছে। বিশ্বে আমরা স্বকীয় স্থান করে নিতে শুরু করেছি। এশিয়ার দেশগুলোর মধ্যে থাইল্যান্ড পর্যটকদের পছন্দের স্থান হলেও সর্বোচ্চ খুচরা বিক্রির জন্য বিশ্বের বৃহত্তম শুল্কমুক্ত বাজার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে দক্ষিণ কোরিয়া। তবে HSBC বলছে দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ডেড পণ্যের দাম চীনের চেয়ে কম হলেও ইউরোপ, সিঙ্গাপুর এবং দুবাইয়ের তুলনায় তা এখনো অনেক বেশি। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। ভারতের বেঙ্গালুরুর একটি স্কুলে একটি চিতাবাঘ ঢুকে পড়ায় একে ধরতে গিয়ে 6 জন আহত হয়েছে। বিবিসির খবরে বলা হয় আহতদের মধ্যে এক বিজ্ঞানী ও একজন বন কর্মকর্তা রয়েছেন। রোববার 10 ঘন্টার চেষ্টায় চিতাটিকে আটক করতে সমর্থ হয় কর্তৃপক্ষ। ওই দিন সকালে শহরের কুন্দালহল্লি এলাকার ভিগবিউর ইন্টারন্যাশনাল স্কুলে এই এক পুরুষ চিতাবাঘটিকে ঘোরাফেরা করতে দেখা যায়। বন কর্মকর্তারা জানিয়েছেন শহরের অদূরে একটি বন থেকে বাঘটি চলে এসেছিল। চীনে বেশ ঘটা করে চান্দ্রবর্ষবরণ উৎসব হচ্ছে। এটি চীনের ঐতিহ্যবাহী উৎসব হলেও এর উদযাপন এখন আর কেবল চীনের মধ্যেই সীমাবদ্ধ নয়। চীনের সঙ্গে তাল মিলিয়ে মিয়ানমার, জাপান, ফিলিপিন্স ও মেক্সিকো সহ সারা বিশ্বের কোটি কোটি মানুষ চীনা নববর্ষ পালন করছেন। চীনের চান্দ্রবর্ষবরণ উৎসব উপলক্ষে রাজধানী বেইজিংয়ে প্রদর্শন করা হয় রং বেরঙের চোখ ধাঁধানো আতশবাজির ঝলকানি। বেইজিং ছাড়াও বেশ কিছু এলাকায় আয়োজন করা হয় ঐতিহ্যবাহী নাচ, গান সহ নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের। এই উৎসবের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো পরিবারের সঙ্গে পুনর্মিলনী নৈশভোজ। চীনা নববর্ষ আমাদের ঐতিহ্যবাহী উৎসব। এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সারা বছর কঠোর পরিশ্রম করার পর এ সময় আমরা বাড়ি ফিরি এবং পরিবারের সবার সঙ্গে আনন্দ ও শান্তিপূর্ণ সময় কাটাই। পরিবারের ভালোবাসা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিবারের সবাই একসঙ্গে উৎসবটি পালন করার জন্য সারা বছর আমরা এই দিনটির অপেক্ষায় থাকি। চান্দ্রবর্ষবরণ উৎসবের আয়োজন করা হয় জাপানের বন্দর নগরী ইয়োকোহামায়। এ উপলক্ষে শহরের ধর্মীয় উপাসনালয়ে বিশ্ববাসীর শান্তি ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। উৎসব পালন করা হয় মিয়ানমারের ইয়াঙ্গুনেও। এ উপলক্ষে সেখানে প্রার্থনার পাশাপাশি আয়োজন ছিল মঙ্গল শোভাযাত্রার। মেক্সিকো শহরে জাঁকজমকপূর্ণভাবে উৎসবটি পালন করেছে সেখানকার চীনা সম্প্রদায়ের পাশাপাশি স্থানীয়রাও। ধর্মীয় উপাসনালয়ে দেশের উন্নয়ন ও জাতীয় নিরাপত্তা কামনা করে প্রার্থনার মধ্য দিয়ে চীনা চান্দ্রবর্ষবরণ উৎসব পালন করা হয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তায়। আয়োজন করা হয় বর্ণিল অনুষ্ঠানের। নানা আয়োজনের মধ্য দিয়ে ফিলিপিন্সের ম্যানিলায় বিশ্বের সবচেয়ে পুরাতন চায়নাটাউনে পালন করা হয়েছে চীনা চান্দ্রবর্ষ। চায়নাটাউনে বসন্তের এ উৎসব উপভোগ করতে জড়ো হয় হাজার হাজার মানুষ। চীনা বর্ষবরণ উৎসব পালন করা হয়েছে কিউবার হাভানায়ও। এ উপলক্ষে হাভানার চায়নাটাউনের রাস্তায় আয়োজন করা হয় ড্রাগন নাচ সহ নানা অনুষ্ঠানের।
এদিকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জাঁকজমকপূর্ণভাবে উৎসব পালন করেছে সেখানকার চীনা সম্প্রদায়ের পাশাপাশি স্থানীয়রাও। শিরিন আক্তার, সময় সংবাদ। অশোক চক্র পদকপ্রাপ্ত ভারতের দুঃসাহসী কন্যা নির্জা ভানত মাত্র 22 বছর বয়সে প্রধান ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হিসেবে মুম্বাই ভিত্তিক প্যান আমেরিকান ওয়ার্ল্ড এয়ারওয়েজে চাকরি পান। একটি বিমান হাইজ্যাকের ঘটনায় অসীম সাহসিকতার পরিচয় দিয়ে সন্ত্রাসীদের হাতে মারা যান তিনি। আর সেই গল্পই এবার উঠে এসেছে মুম্বাই চলচ্চিত্রের রূপালী পর্দায়। নির্জা নামে এই চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করছেন অনিল কন্যা সোনম কাপুর। আর স্বল্প বাজেটের চলচ্চিত্রটি পরিচালনা করছেন রাম মাধভানি। I'm Nija Banod. I'm your head purser today. Good morning, ladies and gentlemen. সময়টা 1986। করাচি বিমানবন্দরে থাকা অবস্থায় 4 সন্ত্রাসী প্যান অ্যাম ফ্লাইট 73 বিমানটি জিম্মি করে নেয়। Open door! পাইলট, কো-পাইলট ও ফ্লাইট ইঞ্জিনিয়ার পালিয়ে যেতে সক্ষম হয়। ভয়াবহ এই সময়ে জ্যেষ্ঠ ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হিসেবে বিমানের যাত্রীদের দেখভালের দায়িত্ব ছিল মুম্বাইয়ের 23 বছর বয়সী সুকন্যা নির্জা বানোতের হাতে। इसकी कुंडली में लिखा था कुल का दीपक बने। मैं सिर्फ अपना काम कर रही हूँ, अपना फर्ज। 17 ঘন্টার এই জিম্মি ঘটনায় বিমানের 359 যাত্রীর জীবন রক্ষা করেন তিনি। কিন্তু হাসি খুশি প্রাণ চাঞ্চল্যে ভরপুর মেয়েটির শেষ ফ্লাইট ছিল সেটি। তার গল্প নিয়েই চলচ্চিত্র নির্জা। ছবিতে দুঃসাহসী নির্জার চরিত্রে অভিনয় করেছেন সোনম কাপুর, রয়েছেন শাবানা আজমি ও শেখর রাজবিয়ানিও। শ্বাসরুদ্ধকর এই গল্পকে যৌথ প্রযোজনায় পর্দায় তুলে এনেছেন হলিউডের ফক্স স্টার স্টুডিও ব্লিং আনপ্লাগড ও শান্তি সিলভারম মানি। Thank you so much. নির্মাণ থেকে শুরু করে প্রচারণা সহ সব কাজে চলচ্চিত্রটির জন্য ব্যয় হয়েছে মাত্র 21 কোটি রুপি। মুম্বাইয়ে ছবিটির এক প্রচারণা অনুষ্ঠানে নির্জাকে আবারও দর্শকের সামনে নিয়ে আসতে পারার আনন্দ ভাগাভাগি করে নেন নায়িকা সোনম। আপনাদের মতোই একজন মানুষ ছিল সে, কিন্তু তার গল্প হাজারটা মানুষের চেয়ে আলাদা। আমি গর্বিত এই গল্পটি বলতে পেরে, রাষ্ট্রের এক নায়ককে উপস্থাপন করতে পেরে। এরই মধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ছবিটির ট্রেলার। তাই স্বল্প বাজেটের হলেও চলচ্চিত্রটি নিয়ে আশাবাদী পরিচালক রাম মাধভানি। আসছে 19 ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে নির্জা। নির্জার সাহসিকতার গল্প কিছুটা হলেও দর্শক মনে ভয়কে জয় করার শক্তি যোগাবে, এমনটাই প্রত্যাশা কলাকুশলীদের। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। উত্তর কোরিয়ার স্যাটেলাইট উৎক্ষেপণের দাবি সত্য হতেও পারে, জানালো মার্কিন মহাকাশ কেন্দ্র। পিয়ংইয়ং এর উপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত জাতিসংঘের। সন্দেহভাজন সন্ত্রাসীদের জেরা করতে ওবামার বাতিল করা ওয়াটার বোর্ডিং কৌশল আবারও চালুর ঘোষণা ট্রাম্পের। শিশুদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার হিলারির। ইরাকের মসুলে অন্তত 300 জনকে হত্যা করেছে আইএস জঙ্গিরা। ন্যাটোর আগ্রাসনে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, অভিযোগ মস্কোর। এবং শরণার্থী শিবিরে চিকিৎসা সহায়তা দেওয়ার ব্যবস্থা নিয়েছে তুরস্ক। অভিবাসীদের প্রবেশ ঠেকাতে জার্মানিতে আবারও পেগিডা সমর্থকদের বিক্ষোভ। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।